ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক। ওয়াশিংটনে এখন দুপুর 2টো, বাংলাদেশে রাত 12টা, ভারতে রাত 11:30। শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। বিশ্ব সংবাদে পড়ছি আনিস আহমেদ। নিউ ইয়র্ক থেকে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, মঙ্গলবার জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আগামী বছরের বাজেটে এই বিশ্ব সংস্থার 12টি শান্তিরক্ষা মিশনের জন্য প্রায় $600 কোটি বাজেট প্রস্তাবে সম্মত হয়েছে। কূটনীতিকরা বলছেন, এর ফলে এই কর্মসূচি বন্ধ হওয়া অল্পের জন্য এড়ানো সম্ভব হলো। 193 সদস্য বিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদের বাজেট কমিটি 2022 সালের 30 জুন পর্যন্ত শান্তিরক্ষার এই বাজেটে রাজি হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে সাধারণ পরিষদে এই বাজেট অনুমোদিত হবে। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনগুলোকে, যাদের বেশিরভাগই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে রয়েছে, এর আগেই পরামর্শ দিয়েছিলেন আপৎকালীন পরিকল্পনা প্রস্তুত রাখতে, যদি না 30 জুনের মধ্যে নতুন বাজেট অনুমোদিত হতো। কোনো কূটনীতিক বলছেন যে আলোচনার প্রক্রিয়ায় পরিবর্তন, পদ্ধতিগত বিষয় এবং পশ্চিমী দেশগুলোর বিরুদ্ধে চীনের অবস্থান নিয়ে কঠোর সব আলোচনা এই সমঝোতায় বিলম্ব হবার আশঙ্কা বাড়িয়ে তুলেছিল। বিশ্বে শান্তিরক্ষা বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান সবচাইতে বেশি, মোট বাজেটের প্রায় 28%। এরপরই হচ্ছে চীনের স্থান 15.2% এবং জাপানের অনুদান 8.5%। আফগানিস্তানে আমেরিকান বাহিনীর কমান্ডার মঙ্গলবার বলেন, 11 সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র ও নেটোর সৈন্যরা যখন সম্পূর্ণভাবে আফগানিস্তান থেকে সরে আসছে, তার আগেই তিনি সে দেশের ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সৈন্য প্রত্যাহারের বিষয়টি যিনি তদারকি করছেন, সেই জেনারেল অস্টিন স্কট মিলার এই মন্তব্যটি এমন এক সময় করলেন যখন সেই যুদ্ধবিধ্বস্ত দেশ জুড়ে তালিবান বিদ্রোহী এবং যুক্তরাষ্ট্র সমর্থিত আফগানিস্তানের সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধক্ষেত্রে বৈরিতা বৃদ্ধি পেয়েছে। আফগান রাজধানী কাবুলে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় জেনারেল নিরাপত্তা পরিস্থিতিকে এখন খুব ভালো নয় বলে বর্ণনা করেন। তিনি বলেন, বিদ্রোহীরা এখন ক্রমশই যে জায়গা দখল করে ফেলছে সেটা উদ্বেগের বিষয় এবং জোর করে গোটা দেশকে দখল করার প্রচেষ্টার বিরুদ্ধে তালিবানকে সাবধান করে দেন। মিলার বলেন, সামরিক বাহিনীর ক্ষমতা দখল কারো স্বার্থের অনুকূলে নয়, আফগানিস্তানের জনগণের জন্য তো নয়। তালিবান দাবি করছে 1 মে থেকে এ পর্যন্ত তারা আফগানিস্তানের 419টি জেলার মধ্যে 100টি জেলা দখল করে নিয়েছে। ওই তারিখ থেকেই যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর অবশিষ্ট সৈন্যরা আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ত্যাগ শুরু করে। আফগান কর্মকর্তারা বলেছেন, আফগান বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে কয়েকটি জেলা পুনরুদ্ধার করেছে এবং অন্যান্য স্থান থেকেও বিদ্রোহীদের বিতাড়নের সংকল্প প্রকাশ করেছেন। মিলার স্বীকার করেন, যে কোনো অঞ্চল হারানো সামগ্রিকভাবে দেশের নিরাপত্তার উপর প্রতিকূল প্রভাব ফেলবে। আপনারা এই অনুষ্ঠানটি শুনছেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। ধর্ষণ বা অন্য যে কোনো যৌন নিপীড়ন বা নির্যাতনের শিকার নারীর চরিত্র নিয়ে আদালতে নেতিবাচক মন্তব্য করার সুযোগ আইন থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বুধবার জাতীয় সংসদে একথা জানিয়ে বলেন, এ লক্ষ্য অর্জনে সরকার 1872 সালের সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারাকে সংশোধনের জন্য কাজ করছে। সবিস্তারে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম। ধর্ষণ বা অন্য যে কোনো যৌন নিপীড়ন বা নির্যাতনের শিকার নারীর চরিত্র নিয়ে আদালতে নেতিবাচক মন্তব্য করার সুযোগ আইন থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বুধবার জাতীয় সংসদে একথা জানিয়ে বলেন, এই লক্ষ্য অর্জনে সরকার 1872 সালের সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারাকে সংশোধনের জন্য কাজ করছে। প্রায় 1.5 শতাধিক বছর আগে প্রণয়ন করা সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারায় আদালতে বিবাদী পক্ষ বলাৎকার বা ধর্ষণের অভিযোগকারীর চরিত্র নিয়ে নেতিবাচক
মন্তব্য করার সুযোগ রাখা হয়েছিল। সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারাটি সংশোধনের জন্য দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছেন অধিকার কর্মীরা। সাক্ষ্য আইন সংশোধনের উদ্যোগের বিষয়ে ভয়েস অফ আমেরিকার তরফে বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জিয়া হাবিবের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দেড় শতাব্দীর পুরানো আইনের কারণে আদালতে ধর্ষণের শিকার নারীর চরিত্র হরণের মাধ্যমে তাকে দ্বিতীয়বার ধর্ষিত হতে হয়। তিনি সাক্ষ্য আইনে ডিজিটাল প্রমাণ গ্রহণের ধারা সংশোধনের উপর জোর দেন। বাংলাদেশে যে সাক্ষ্য আইনটা আমরা এখন বিচার ব্যবস্থায় আমরা যেটাকে অনুসরণ করি সেটা অনেক পুরনো আইন, প্রায় 150 বছর আগের পুরনো আইন। এটাকে এখনো যুগোপযোগী করা হয়নি। এখানে অনেক দুর্বলতা রয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে ডিজিটাল এভিডেন্স এখানে গ্রহণ করার ক্ষেত্রে আইনে কিছুই নেই। যদি এখন তো আমরা ডিজিটাল যুগে পদার্পণ করেছি। সাথে সাথে এখানে এই আইনের আরেকটা বিষয় হচ্ছে ধর্ষিতার চরিত্র হননের একটা সুযোগ এখানে রাখা হয়েছে। এই আইনে ধর্ষিতাকে সেখানে যে চরিত্র হননের ব্যবস্থা রয়েছে এটা, এবং এই জেরার সময় একজন ধর্ষিতাকে আবার প্রকাশ্য আদালতে তাকে আবার জেরার মাধ্যমে দ্বিতীয়বার ধর্ষণের মতো গণধর্ষণের মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা মানবাধিকার কর্মীরা বাংলাদেশের দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম আমাদের সাক্ষ্য আইন থেকে এই ধারাটি বাদ দেওয়ার জন্য। জাতীয় সংসদে সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ অধিবেশনে এটা বাদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তটা সেখানে পাশ হবে। পাশ হলে এটা আইন থেকে এটা বাদ যাবে এবং আমাদের আইনটা অনেকটা যুগোপযোগী হবে। মানবাধিকার সংগঠন মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলী তার প্রতিক্রিয়ায় বলেন, আইন সংশোধন করলেই হবে না, একে কার্যকর করারও ব্যবস্থা রাখতে হবে। এটা আমাদের অনেক দিনের দাবি ছিল। সাক্ষ্য আইন যেটা একটা 100-200 বছরের পুরনো সাক্ষ্য আইন যে আমরা চালাচ্ছিলাম, সাক্ষ্য আইনে বিশেষ করে ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশনটা খুবই প্রয়োজন। এই রেপের কেস সহ মানব পাচারের এবং বিভিন্ন কেসে। অথবা আমরা মনে করি এটা খালি শুধু একটা আইন পাশ করলে হবে না, আইনের ইমপ্লিমেন্টেশনের যে ব্যবস্থাগুলো সেইটার যাতে একেবারে এনশিওর করা হয়, তাহলেই বুঝবো যে আইনটা ঠিক হলো। এর আগে দেশব্যাপী ব্যাপক আন্দোলনের মুখে 2020 সালের নভেম্বর মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা হয়। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। ভারত সরকার আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান উড়ানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ 31শে জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আজ বুধবার ভারতের বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন একটি বিবৃতিতে একথা জানিয়েছে। কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন। ভারত সরকার আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান উড়ানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ 31শে জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আজ বুধবার ভারতের বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন একটি বিবৃতিতে একথা জানিয়েছে। বলা হয়েছে, করোনা পরিস্থিতি এখনও রয়েছে, সংক্রমণের হার নিরাপদ মাত্রায় নামেনি, তাই নতুন করে সংক্রমণের কথা মাথায় রেখে ভারত থেকে বিদেশ যাত্রা অথবা বিদেশ থেকে এদেশে আসা আপাতত আরও 1 মাস বন্ধ রাখা হচ্ছে। উল্লেখ্য, গত প্রায় 1.25 বছর ধরে বলবৎ এই নিষেধাজ্ঞা আজ 30শে জুন শেষ হওয়ার কথা ছিল। আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকার অবশ্যম্ভাবী ফল হিসেবে বহু দেশ ভারতে তাদের ভিসা অফিস বিশেষ ক্ষেত্র ছাড়া ট্যুরিস্টদের জন্য এখনও বন্ধ রেখেছে। ডিজিসিএ অবশ্য জানিয়েছে, সাধারণ যাত্রীবাহী বিমান না চললেও মালবাহী বিমান বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে বন্দে ভারত, এয়ার বাবল চুক্তি অনুযায়ী নিয়ন্ত্রিত আন্তর্জাতিক উড়ান ইত্যাদি যেমন চলছে তেমনই চলবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, গত বছর হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন আরোপ করে চীন সেখানে মানবাধিকারের জন্য জরুরি অবস্থা সৃষ্টি করেছে। মানবাধিকার নজরদারি সংস্থাটি এই আইন বেজিংয়ে অনুমোদিত হবার প্রথম বার্ষিকীতেই বিশাল এক প্রতিবেদন প্রকাশ করেছে। 2019 সালে হংকংয়ে সরকারের বিরুদ্ধে ব্যাপক এবং কখনো কখনো সহিংস প্রতিবাদের জবাবে বেজিং এই আইন পাশ করে। এই আইনের অধীনে শত শত লোক, যাদের অনেকেই গণতন্ত্রপন্থী, রাজনীতিক এবং সক্রিয়বাদী, তাদেরকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ এই আইনের আওতায় এমন যে কাউকে লক্ষ্যতে পরিণত করতে পারে যাদেরকে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বিদ্রোহ কিংবা বিদেশিদের সঙ্গে যোগসাজশের জন্য সন্দেহ করা হয়। অ্যামনেস্টির এই দীর্ঘ প্রতিবেদনে শহরটির বিচার ব্যবস্থার উপর এই আইনের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। আদালতের বিচার, শুনানির নোট এবং সক্রিয়বাদীদের সাক্ষাৎকারের ভিত্তিতে অ্যামনেস্টি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে
ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য এই আইন ব্যবহার করা হয়েছে। মানবাধিকার বিষয়ক এই নজরদারি সংগঠনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ইয়ামিনী মিশ্রা বলেন, এই 1 বছরে সেখানকার ন্যাশনাল সিকিউরিটি ল হংকংকে দ্রুতই একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবার পথে নিয়ে গেছে এবং সেখানে বসবাসরত মানুষের জন্য মানবাধিকার বিষয়ক জরুরি অবস্থা তৈরি করেছে। তিনি আরও বলেন, এই আইন হংকংয়ের সমাজের প্রতিটি অংশকে সংক্রমিত করেছে এবং ভয়ের আবহ সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত এই ঢালাও দমনমূলক আইন শহরটির মূল চীনা ভূখণ্ডের মতোই মানবাধিকারের বর্জ্যভূমিতে পরিণত করার হুমকি হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলছেন, একটি মারাত্মক ঘটনা তাঁর দেশের করোনা ভাইরাস প্রতিরোধ প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে। পিয়ংইয়ং সরকারের তরফ থেকে এ হচ্ছে এক ব্যতিক্রমী স্বীকারোক্তি যারা নিজেদের কোভিড-19 মুক্ত বলে দাবি করে থাকে। রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCNA বুধবার জানিয়েছে, শাসক দল ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর এক বৈঠকে কিম করোনা ভাইরাসের মহামারী সম্পর্কে অনির্দিষ্ট অবজ্ঞা প্রদর্শনের জন্য শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করেন। KCNA বলছে, কর্মকর্তারা মারাত্মক দুর্ঘটনা ঘটিয়েছেন, যার ফলে দেশ এবং জনগণের নিরাপত্তা বিরাট এক হুমকির সম্মুখীন। তবে ওই প্রতিবেদনে ওই মারাত্মক ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং এটাও জানানো হয়নি যে এই ঘটনা কিভাবে হুমকির কারণ হলো। উত্তর কোরিয়া বারবার বলে আসছে যে সেখানে কোভিড-19 সংক্রমণের কোনো ঘটনাই ঘটেনি। এই দাবির সঙ্গে বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্যাপকভাবে দ্বিমত প্রকাশ করে একে প্রায় অসম্ভব দাবি বলে উল্লেখ করেছেন। এটা এখনো পরিষ্কার নয় যে বুধবার এই ব্যর্থতার স্বীকৃতি কি ভাইরাসের ব্যাপারে উত্তর কোরিয়ার দৃষ্টিভঙ্গিতে কোনো ব্যাপক পরিবর্তন, নাকি সেটা অন্য কোনো অভ্যন্তরীণ পরিকল্পনার অজুহাত কেবল। KCNA জানিয়েছে যে পলিট ব্যুরোর বৈঠকে অনেক শীর্ষ কর্মকর্তাদের অপসারিত করা হয়, তবে তারা এটা জানায়নি যে এই পদক্ষেপ করোনা ভাইরাস সংশ্লিষ্ট কারণে কিনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ বুধবার দাবানলের প্রস্তুতি এবং খরা মোকাবিলা নিয়ে পশ্চিমাঞ্চলীয় 8টি রাজ্যের গভর্নরদের সঙ্গে আলোচনা করবেন। বাইডেন এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে ভিডিওতে গভর্নরদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি সংবাদদাতাদের বলেন, ফেডারেল সরকার কিভাবে দাবানল প্রস্তুতি ব্যবস্থা এবং এতে সাড়া দেওয়ার প্রচেষ্টা উন্নত করতে পারে, জনগণকে সুরক্ষিত রাখতে পারে এবং জরুরি প্রয়োজনে জনগণকে কিভাবে সহায়তা পৌঁছে দিতে পারে সেসব বিষয় এই বৈঠকে আলোকপাত করা হবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো। শুনছিলেন বিশ্ব সংবাদ। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে অন্যান্য পরিবেশনা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী। করোনার চোখ রাঙ্গানি থামাতে কঠোর লকডাউনের পথ বেছে নিল বাংলাদেশ। এই লকডাউন কার্যকরী মাঠে থাকছে সেনাবাহিনী, এছাড়া থাকবে বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী। কাল ভোর 6টা থেকে 7 দিন এই লকডাউন চলবে। এক সরকারি ঘোষণায় বলা হয়েছে, লকডাউনকালে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন সহ যন্ত্রচালিত যানবাহনও চলাচল করবে না। আন্তর্জাতিক ফ্লাইট চলবে, তবে অভ্যন্তরীণ রুটে বন্ধ। খুলবে না শপিং মল, মার্কেট সহ সব ধরনের দোকানপাট। সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র ঝুলবে তালা। জনসমাবেশ ঘটে এ ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় আচার অনুষ্ঠানও আয়োজন করা যাবে না। অতি জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে সাজা ও জরিমানা গুনতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হলে গ্রেপ্তার হতে পারেন। দেশে নিম্ন আদালতের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। সীমিত আকারে খোলা থাকবে হাইকোর্টের 3টি বেঞ্চ। ভার্চুয়ালি বসবে আপিল ও চেম্বার আদালত। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, গার্মেন্টস ও কলকারখানা নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাঁচা বাজার খোলা রাখা যাবে। ঠিকার কাজে নিয়োজিতরা চলাফেরা করতে পারবেন। হোটেল, রেস্তোরাঁয় বসে কেউ খেতে পারবেন না, তবে খাবার নিয়ে
নিয়ে যাওয়ার সুযোগ থাকবে, অনলাইনেও সরবরাহ করা যাবে। ব্যাংক খোলা থাকবে সীমিত পরিসরে, সপ্তাহে 4 দিন খোলা রাখা যাবে, লেনদেনের সময় সীমিত। ভিসা সংগ্রহের জন্য বিদেশি মিশনগুলোতে যাতায়াতকারী শিক্ষার্থী এবং তাদের পরিবার বা সহযাত্রীরা সরকার ঘোষিত কঠোর লকডাউনের আওতামুক্ত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ওদিকে গত 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন। 8,822 জন শনাক্ত হয়েছেন দেশের এক প্রান্ত থেকে ও প্রান্তে। এটাই সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড। একই সময়ে মারা গেছেন 115 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট। কাল থেকে নতুন করে বাংলাদেশে টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এবার ভিন্ন টিকা, অ্যাস্ট্রাজেনেকার সরবরাহ নেই, তাই অনেকদিন বন্ধ টিকা কার্যক্রম। 14 লাখ মানুষ দ্বিতীয় ডোজ দেওয়ার অপেক্ষায়। ভারতের সিরাম ইনস্টিটিউট টিকা সরবরাহে অপারগতা জানিয়েছে। 3 কোটি ডোজ টিকা দেওয়ার কথা ছিল, 70 লাখ ডোজ দেওয়ার পর আশঙ্কা বন্ধ করে দেয়। দীর্ঘদিন অপেক্ষা করার পর বাংলাদেশ বিকল্প পথে টিকা সংগ্রহ করেছে। বৃহস্পতিবার থেকে সিনোফার্ম ও ফাইজারের প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু হবে। বলা হয়েছে সারা দেশে মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতাল সহ টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা দেওয়া হবে। ফাইজারের 1 লাখ ডোজ টিকা শুধু রাজধানীর 7টি কেন্দ্র থেকে দেওয়া হবে। সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। টিকা কর্মসূচির পরিচালক ডাক্তার শামসুল হক জানিয়েছেন, আপাতত অগ্রাধিকার তালিকায় রয়েছেন এমন ব্যক্তিরাই পাবেন। এছাড়া যারা আগে নিবন্ধন করেছিলেন তাদেরকে সুযোগ দেওয়া হবে। ডাক্তার শামসুল হক আরও জানান, টিকাদান কেন্দ্রগুলো লকডাউনের আওতার বাইরে থাকবে। ঢাকায় চীনা দূতাবাসের তরফে বলা হয়েছে সিনোফার্মের 20 লাখ ডোজ টিকা প্রস্তুত রয়েছে। বাণিজ্যিক ভিত্তিতে সিনোফার্মের কাছ থেকে বাংলাদেশ এই টিকা কিনেছে। এর আগে 2 দফায় 11 লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছে চীন। ওদিকে করোনার বিস্তার রোধে যুক্তরাষ্ট্র অক্সিজেন সহ জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে বাংলাদেশকে, যার মূল্য প্রায় 25 কোটি টাকা। হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, করোনা প্রতিরোধে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি 25 লাখ ডোজ টিকা খুব শিগগিরই বাংলাদেশে পাঠানো শুরু করবে যুক্তরাষ্ট্র। বুধবার বাংলাদেশ ওষুধ প্রশাসন মডার্নার টিকাকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট। কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের পাশে স্থানীয় এক বসতবাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র রোহিঙ্গারা। এতে বাংলাদেশি ওই পরিবারের 3 ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে টেকনাফের জাদিমুরা 27 নম্বর ক্যাম্পের পাশে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের বসতবাড়িতে হামলার পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। 16 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে এনায়েত নামক এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। যারা হামলা করছে এরা হচ্ছে সবাই আপনার রোহিঙ্গা, 7-8 জনের একটা গ্রুপ। এর মধ্যে একজন সন্দেহভাজন ইতিমধ্যে অ্যারেস্ট আছে আমাদের হাতে। আর হচ্ছে তারা এখানে এসে এই ভাঙচুর করে, এলোপাতাড়ি 2-3 রাউন্ড গুলি করে। ওই বাড়িওয়ালার 3 ছেলেই আহত। মোহাম্মদ তরিকুল ইসলাম। গুলিবিদ্ধ 3 ভাই রহমতুল্লাহ, সালামতুল্লাহ ও মোহাম্মদ হাসানকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার। আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান। এবারে রিপোর্টটি করছেন সাফিউল আলম মাসুদ।
বাইডেন প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করা অবৈধ অভিবাসীর আগমন স্রোত নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস শুক্রবার মেক্সিকো সীমান্তবর্তী অঞ্চল টেক্সাসের এল পাসো সফর করেন। এ সময় হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী আলেহান্দ্রো মায়োরকাস তার সাথে ছিলেন। এ সময় কামালা বলেন, So the work that we have to do is the work of addressing the root causes. অবৈধ অভিবাসীর অনুপ্রবেশ ঠেকাতে সবার আগে আমাদের যে কাজটি করতে হবে তা হলো এর মূল কারণগুলিকে চিহ্নিত করা। অন্যথায় সীমান্ত জুড়ে যা ঘটছে তার প্রভাব অত্যন্ত ভয়াবহ হতে পারে। এখন আমরা যা করছি তা হলো সুবিস্তৃতভাবে এর প্রতিটা দিক খতিয়ে দেখছি। আমরা জানি যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধের একটি প্রতিবেশী রাষ্ট্র এবং সীমান্তে আমরা যা দেখতে পাচ্ছি এর মূল কারণ নিয়ে আমরা উদ্বিগ্ন এই কারণে যে এটা আমাদের এলাকা আর আমাদের এখানেই থাকতে হবে। এল পাসো থেকে সীমান্তের ওপারে সিউদাদ হুয়ারেজ এখানকার হন্ডুরান অভিবাসী ম্যানুয়েল অরল্যান্ডো পিন্টো মদিনা আশা করছেন তার এই বার্তা হ্যারিস এবং মায়োরকাসের কাছে পৌঁছে যাবে। আমি তাদের জানাতে চাই নিজের ঘরবাড়ি ছেড়ে অন্য দেশে পাড়ি জমানো মোটেও সহজ নয়। আমরা এখানে এসেছি দু চোখে ভয় নিয়ে, পেটে ক্ষুধা নিয়ে। আমরা এসেছি দারিদ্রতা দূর করতে, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে। এল পাসো রিপাবলিকান পার্টির প্রতিনিধি ববি পেয়া এই সফরটিকে একটি রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট এখানে এলেন কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে তিনি আসছেন। 30 জুন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা উল্লেখ করে পেয়া সাম্প্রতিক সময়ে গুয়েতেমালা এবং মেক্সিকো ভ্রমণের সময় হ্যারিসের কিছু বিতর্কিত বক্তব্য তুলে ধরেন। যদি তিনি না আসতেন তবে তিনি কখনোই এখানে আসতেন না। তিনি সব সময় বলেন হ্যাঁ আমি যাব, কিন্তু আসলেই তার তেমন কোনো গরজ নেই। ঠিক যেমন তিনি ইউরোপে যাননি, কারণ ইউরোপের ব্যাপারে তিনি আগ্রহী নন। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস পুনরায় উল্লেখ করেছেন তার অগ্রাধিকার হলো অভিবাসন সমস্যার মূল কারণগুলি সমাধানের দিকে দৃষ্টি নিবদ্ধ করা। এল পাসোর বর্ডার নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের পরিচালক ফার্নান্দো গার্সিয়া মনে করেন তার এই সফরটি সঠিক সময়ে অনুষ্ঠিত হলো। তিনি ঠিক সময় মতোই এখানে এসেছেন এবং আমাদের সম্প্রদায়ের কথাগুলো তাকে শোনানো ছিল সময়ের দাবি। ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটিতে আমাদের হাজার হাজার শিশু আটকা পড়ে আছে। এই শিশুদের কারারুদ্ধ করে রাখা উচিত নয়, তাদের অবশ্যই তাদের পরিবারের সাথে থাকতে দেওয়া উচিত। আশা করি তিনি এটার একটা কার্যকর সমাধান করবেন। হ্যারিস শুক্রবার সীমান্তের টহল প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন, যেখানে যুক্তরাষ্ট্রে প্রবেশের পরে অভিভাবকহীন শিশুসহ অন্যান্য অভিবাসীদের রাখা হয়। এবারের প্রতিবেদনটি পরিবেশন করছেন সাবরিনা চৌধুরী। সিরিয়ার গৃহযুদ্ধের 10টি বছর পেরিয়ে গেছে, যার ফলে শরণার্থী হয়েছে লক্ষ লক্ষ মানুষ। এদের মধ্যে কয়েক হাজার শরণার্থী বর্তমানে বাস করছে যুক্তরাষ্ট্রে। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক কুসুম খান কথা বলেছেন এদের কয়েকজনের সঙ্গে। বিস্তারিত জানাচ্ছি এই রিপোর্টে। আলমাদানি পরিবার তাদের জন্মস্থান সিরিয়া থেকে পালাতে বাধ্য হন এবং পুনর্বাসিত হন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। চলমান গৃহযুদ্ধের 10ম বার্ষিকীতে তারা এখন মুখোমুখি অনেক বেদনাদায়ক স্মৃতির। এটি দীর্ঘ সময় এবং এই স্মৃতি আমাকে ব্যথিত করে। আমি আমার দেশ মিস করি, আমার পরিবার, মা বাবাকে মিস করি। মোহাম্মদ আলমাদানি যখন তার বাড়ি বোমার আঘাতে বিধ্বস্ত হয় তখন তার বয়স মাত্র 7 বা 8 বছর ছিল। আমার একমাত্র স্মৃতিতে আছে প্রচন্ড গুলির শব্দ এবং বাড়ির জানালার কাঁচগুলো ভেঙে নিচে পড়ছিল। সেবারই প্রথম আমি ভয়াবহ অগ্নিকাণ্ড প্রত্যক্ষ করি। ওদিকে আনা সালুজের পরিবার যুদ্ধের মধ্য থেকে পালিয়ে আসার পর উত্তর পূর্ব পেনসিলভেনিয়ায় পুনর্বাসিত হয়েছিল। যুদ্ধের আগে এটি খুব সুন্দর একটি দেশ ছিল, আশ্চর্য রকম সুন্দর। যুদ্ধ দেশটিকে ধ্বংস করে দিয়েছে। যুদ্ধের ভয়াবহতায় আলুজ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। তিনি আত্মীয় স্বজন এবং বন্ধু হারিয়েছেন।
when I'm thinking about this stuff, আমি এখন ঘুমোতে পারি না। আমার চোখের সামনে ভেসে ওঠে রক্তাক্ত দেহ এবং মানুষের চিৎকার। আমার অনেক নির্ঘুম রাত কেটেছে। nights without sleeping. Like I basically spend nights without, I can't even sleep. Okay, that was not cool. I wish the war end. আমি আশা করি অচিরেই যুদ্ধ শেষ হবে এবং প্রতিটি মানুষ তাদের অধিকার ফিরে পাবে এবং স্বাধীনভাবে সেখানে বসবাস করবে। Their rights and freedom. যুক্তরাষ্ট্রে সিরিয়ান শরণার্থীরা এখনো আশাবাদী যে তাদের দেশে শান্তি ও স্থিতি ফিরে আসবে। এবারে সম্পাদকীয় এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। 2014 সালের দ্বন্দ্বেরও আগে আরব উপদ্বীপে ইয়েমেনে ছিল দরিদ্রতম দেশ। জাতিসংঘ আজ ইয়েমেনকে ভয়াবহ মানবিক সংকটের দেশ হিসেবে চিহ্নিত করেছে। দুঃখজনকভাবে সেখানকার মানবিক সংকট মানুষের সৃষ্টি, যা তৈরি হয়েছে একাধারে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও সৌদি পরিচালিত কোয়ালিশনের মধ্যকার লড়াইয়ের কারণে। হুতি বিদ্রোহীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালালে এই সংকটের সৃষ্টি হয় এবং এই সংঘাত ও অস্থিতিশীলতার প্রসার ঘটে। প্রায় 7 বছরের লড়াই অর্থনৈতিক দৈন্য ও মৌলিক পরিষেবার বিপর্যয় ডেকে আনে। দেশটির 3,10,00,000 জনগণের এখন প্রয়োজন মানবিক সহায়তার এবং 50 লক্ষ জনগণ চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন। জনগণের এতটা দুর্ভোগ এবং যুদ্ধবিরতির এত আন্তর্জাতিক আবেদন সত্ত্বেও হুতি বিদ্রোহীরা যুদ্ধ থামাতে অস্বীকার করে। এর অন্তর্নিহিত কারণ হচ্ছে এসব যুদ্ধের পক্ষে ইরানের সমর্থন। ইরান ভিত্তিক হুতি বিনিয়োগকারী সঈদ আল জামাল, যিনি বিভিন্ন সংস্থা, মধ্যস্বত্বভোগী, তেল ও বিভিন্ন সামগ্রী পাচারকারী জাহাজ যারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে ইচ্ছুক তাদের মাধ্যমে একটি নেটওয়ার্ক পরিচালনা করেন। এই তৎপরতা বহু মিলিয়ন ডলারের মুনাফা দিয়ে থাকে এবং লভ্যাংশের একটি বিশেষ অংশ হুতিদের দেয়া হয় এবং এভাবেই হুতিদের যুদ্ধে অর্থায়ন করা হয় এবং দীর্ঘায়িত হয় দেশটির জনগণের দুঃখ দুর্দশা। এছাড়াও লভ্যাংশের কিছু অর্থ দিয়ে সহায়তা করা হয় ইয়েমেন ও এই অঞ্চলের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কুদস ফোর্সেসের অস্থিতিশীল তৎপরতাকে। হুতিদের কাছে অর্থের যোগান বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার 10 জুন সাইদ আহমেদ, মোহাম্মদ আল জামাল ও অন্য 11 ব্যক্তি, বিভিন্ন সংস্থা এবং অবৈধ নেটওয়ার্কে জড়িত একটি জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের আওতাধীন ওইসব ব্যক্তিদের সকল বিষয় সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি এদের সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক লিখিত বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনের সংঘাত বন্ধে এবং জনগণের দীর্ঘদিনের মানবিক সংকট মোচনে কাজ করছে। হুতিদের জন্য যুদ্ধবিরতি মেনে নেবার এবং সকল পক্ষের আলোচনা শুরু করার এটাই সময়। ইয়েমেনি জনগণের জন্য জরুরি ভিত্তিতে যে ত্রাণ প্রয়োজন, একটি সমন্বিত ও দেশব্যাপী যুদ্ধবিরতির মাধ্যমেই তা সম্ভব। ইয়েমেনের মানবিক সংকট নিরসন করতে পারে শুধুমাত্র একটি শান্তি চুক্তি। যুক্তরাষ্ট্র সরকার সেই লক্ষ্যে পৌঁছাতে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা সহ হুতিদের উপর চাপ অব্যাহত রাখবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন। আর এরই সাথে শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় চাইছি আমি আহসানুল হক। শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.